সময় বহমান। পৃথিবীতে সময়ই একমাত্র জিনিস যাকে আটকে রাখা যায় না। হেলায় অবহেলায় সে তার মতো কেটে যায়। তেমনি করে আরো সপ্তাহখানেকের মতো দিন কেটে গেল। আর কয় মাস পর থেকেই অরির এইচএসসি শুরু হবে। সামনের মাসে টেস্ট পরীক্ষা। কলেজ থেকে বলেছে টেস্টে পাস না করলে কোনো মতেই বোর্ড পরীক্ষায় বসতে দিবে না। তার মা ইদানিং তার লেখাপড়া নিয়ে খুব কড়াকড়ি অবস্থানে আছে। আর মায়ের অপর নাম অরির কাছে আতঙ্ক। তাই অরিকে এখন মোটামুটি কয়েকদিন ধরে বই নিয়ে বসতে দেখা যায়। সে হলো বিজ্ঞানের স্টুডেন্ট, যদিও তার মোটেও সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল না। তবে তার মায়ের আদেশে পড়তে হচ্ছে। এখন সময়টা সন্ধ্যা। এই ১ সপ্তাহে অহনের সাথে তার সম্পর্কের তেমন কোনো পরিবর্তন হয়নি। সব আগের মতোই আছে। অহনের সাথে আর কথা হয় না। এই যে কলেজে গেল যতটুকু দেখা হয় সেটাই। তবে অরির মাথায় কয়েকদিন ধরে একটা ভাবনা খেলছে। আচ্ছা, সে যে অহন স্যারের জাঙ্গিয়াগুলো কেটে দিয়েছিল সেটা কি স্যার দেখেনি নাকি দেখেও বুঝতে পারছে না এসব কে করেছে? কি জানি বাবা। দেখলে তো তার এতদিনে ১২টা বেজে যাওয়ার কথা। আবার অন্য ভাবনাও আসছে, নাকি স্যার সব জেনেও তাকে কিছু বলছে না। অরি শত ভেবেও কোনো উত্তর পেল না। অরি আর ভাবলো না এটা নিয়ে। এখন আর যাই হোক সে এটাতে কোনোভাবে না জড়ালেই হলো। "এই মেয়ে, তোর ফোন কই?" হুট করে পেছন থেকে জেরিন বেগমের কণ্ঠে অরি হকচকিয়ে পিছনে ফিরল। তার মা কোনো আগাম বার্তা না দিয়েই হুটহাট কোথা থেকে জানি উদয় হয়। এমন চলতে থাকলে সে একদিন নির্ঘাত ভয়ে হার্ট অ্যাটাক করে বসবে। "উফ মা, তুমি দরজা নক করে আসবে না?" জেরিন বেগম মুখটা বিকৃতি করলেন। খানিকটা ব্যঙ্গের স্বরে বললেন, "ইস! মেয়ের শখ দেখো। এখন উনার রুমে আসতে আমার দরজা নক করতে হবে। আমি বড় হয়েছি মা, সেটা দেখতেই পাচ্ছি কতটা বড় হয়েছো।" মাহিনও হাসবে এটা শুনলে। অরি নাক ফুলিয়ে বলল, "অপমান করবে না মা জেরিন।" বেগম এবারও হেসে বললেন, "তোর আবার মান অপমান আছে নাকি শুনি?" এবার আর মায়ের ব্যঙ্গিতে অরি কান দিল না। এখন প্রসঙ্গ না পাল্টালে তার মা এটা নিয়ে আরো আধা ঘন্টা লেকচার দিবে সে জানে। তাই প্রসঙ্গ পাল্টে জেরিন বেগমের ১ম করা প্রশ্নের উত্তর দিয়ে বললেন, "তখন আইদার সাথে কথা বলতে সুইচ অফ হয়ে গিয়েছিল। তাই চার্জে ফোন মাত্র। কোনো কিছু হইছে? তোর কাজ কি? সারাদিন ঘুরবি আর একটু পর, পর ওই মেয়ের সাথে কথা বলবি। এরপর আবার খাবি-দাবি। সব শেষ। এরপরেও যদি তোর ভালো না লাগে তখন গিয়ে আমাকে জ্বালাবি।" অরি ফের মুখ জাল ফুলিয়ে জেরিন বেগমের দিকে তাকালো। তবে উনি পাত্তা দিলেন না মনে হয় না। বরং আসল কথা বললেন, "এই নে আমার মোবাইল। তোর শাশুড়ি কল করেছে, কথা বল।" তোর ফোন না পেয়ে আমাকে কল করেছে। অরি মুখ সেদিকে ফিরিয়েই মোবাইলটা হাতে নিল। জেরিন বেগম মোবাইল দিয়েই চলে গিয়েছিলেন চুলোয় রান্না বসানো। আর অরি কলটা আনমিউট করে কানের কাছে নিল। এরপর ধীরে সালাম দিয়ে শুধালো, "কেমন আছো মামুনি?" ওই পাশ থেকে খাদিজা বেগম উৎফুল্লে স্বরে বললেন, "ভালো আছি মা। তুই ভালো আছিস?" অরিও হাসলো, প্রত্যুত্তর করল, "ভালো মামুনি।" এরপর বলল, "সরি গো মামুনি, আমার মোবাইলে চার্জ নেই তাই আমাকে পাওনি।" "আরে সমস্যা নেই। শোন, একটা আর্জেন্ট কথা আছে।" আর্জেন্ট কথা শুনে অরি মাথা নাড়ালো। এরপর মোবাইলটা এক কান থেকে অপর কানে নিয়ে বলল, "বলো, বলো।" "আমার মা এসেছে বুঝলি? এখন তোকে দেখতে চেয়েছে। তোদের বিয়ের সময় তো আসতে পারেনি, অসুস্থ ছিল কিনা, তাই এখন এসেই পাগল হয়ে গিয়েছে, নাতবউ দেখবে। আমি অহনকে পাঠিয়ে দিলে চলে আসবে কেমন? তোর মাকে বলেছি, অনুমতি দিয়েছি।" অরে কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে সম্মতি জানালো। বলল, "ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন রাখি। অহনকে রাতে পাঠাবো।" "আচ্ছা, রাখো।" আর এই মোবাইলটা কান থেকে নামিয়ে হতাশ হলো। তার কপালটা বোধহয় আর কোনোদিন ভালো হবে না। সবসময় শনি লেগেই থাকে। আর সে আর শনিটা শেষ না হতেই এবার এসে জুটল অহন স্যারের নানু। অহন স্যারের নানুকে যদিও সে দেখেনি, কিন্তু রুহিপুর রুহিপুর কাছে শুনেছে উনি নাকি খুব স্ট্রিক্ট আর খুঁতখুঁতে স্বভাবের। তখনকার যুগের শিক্ষিকা ছিলেন কিনা তাও আবার গণিতের মতো বিষয়ে। সে তো এমনিই গণিত কাঁচা। একটা জোরে ফেলে অরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। বিয়ের পর থেকে ধীরে, ধীরে তার জীবনটা প্যারাময় হয়ে যাচ্ছে। তখন বাজে রাত ১০টার মতো। অহন মাত্রই অরিদের বাসায় এসেছে। অরিও আগেই আসতো, তবে কিছু থাকাতে একটু দেরিই হলো। কিন্তু এখন এসে পড়েছে ঝামেলায়। অরিদের বাসার সবার যে খেতে বসবে সে তো জানতো না। জানলে এমন সময় আসতো না। এখন অরির মা জেরিন বেগম উঠে পড়ে লেগেছে তাকে খেতেই হবে। কিন্তু সে খেতে চাচ্ছে না। একটু আগে বন্ধুদের সাথে মিলে হালকা জ্যাকফ্রুট খেয়েছে। আপাতত পেট একদম ভর্তি রাতের বেলা। আর সাধারণত সে ভারী খাবার এভয়েড করেই চলে। তবে অবশেষে সবার জোরাজুরিতে অহন রাজি হলো।
না হয় এতে করে বলার পরেও না খেলে অসম্মান করা হবে। খাবার টেবিলে বসে অরি এতক্ষণ মা আর নিজের বরের কাহিনী দেখছিল আর নাক কচলাচ্ছিল। আরে বাবা! যে খেতে চাচ্ছে না তাকে এত সাধতে হবে কেন? এমনও তো হতে পারে হয়তো খিদে পায়নি। অরি মুখটা একটু ভেঙচি মেরে নিজের খাওয়া শুরু করল। সে কারো জন্য এত অ অপেক্ষা করতে পারবে না। তার ক্ষুধা লেগেছে। "অরি আপু, তোমার জামাই আমার দুলাভাই হয়, তাই না?" মাহিরের ফিসফিসিয়ে করা প্রশ্নে অরি তার দিকে তাকালো। এরপর নিজেও মুখটা একটু এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, "কেন রে? তুই জানিস না?" মাহিন পুনরায় বলল, "জানি তো আপু, মা বলেছে দুলাভাই। কিন্তু আমার এক বন্ধু আজকে দেখলাম তার বোনের জামাইকে ব্রো বলছে। অরি ব্রো কুঁচকালো। আজকালকার ছোট বাচ্চারা এত পাকা, বলার বাইরে। মাহিনটাও প্রচুর দুষ্ট। এই বয়সে সে একদম সব জানে। পেকে লাল হয়ে গিয়েছে একেবারে। অরি মাহিনের মাথায় হালকা চাপড় মেরে বলল, "তাতে তোর কি?" মাহিন চাপড় মারা জায়গায় হাত বুলাতে ইনোসেন্ট মুখে বলল, "আমিও তাহলে ব্রো ডাকবো। দুলাভাইটা কেমন খ্যাত লাগে না?" অরি চোখ রাঙালো বলল, "ইস! খ্যাত লাগে। তোর বয়স কত রে? এসব গাইয়া শব্দ কোথা থেকে শিখলি?" মাহিন গর্ব করার মতো করে বুক ফুলিয়ে বলল, "I am already 10 আপু, অরি আপু। আর এগুলো গাইয়া শব্দ না, এগুলো হলো স্মার্ট ভাবে অপমান করা শব্দ।" অরি ফের কিছু বলতে যাবে তার আগেই জেরিন বেগম দুজনকে ধমক দিল, "এই তোদের খাওয়ার সময় এত কিসের ফুসুর শুনি? চুপচাপ খা।" মাহিন আর অরি উভয়ে দমে গেল। বলা চলে অরির মতো মাহিনও তার বড় মাকে একটু ভয়ই পায়। এদিকে নূরজাহান বেগম খিচুড়ির একটা বড় লোকমা মুখে দিয়ে পুরো নারাজ কণ্ঠে জেরিনের উদ্দেশ্যে বলল, বড় বৌমা, আ বইকো না তো আমার সব ছোট নাতি-নাতনি ওগো, এইটুকা কইলজা লইয়া তোমার এত বড় ধমক সইয়া করতে পারব না। তুমি কি কও নাত জামাই ঠিক কইছিনি? অহন মাথা নিচু দিয়ে চুপচাপ খাচ্ছিল। যখন তার ২ দাদি কথা বলে তখন সে একদমই মুখ খুলে না। যথাসম্ভব আলোচনা থেকে দূরে থাকে। তবে প্রতিবারই আলোচনায় এসে তার দুয়ারে হাজির হয়। যেমন এবারও। সবশেষে নূরজাহান বেগম এর জিজ্ঞাসায় একটু হকচকিয়ে উঠল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে উনার কথায় সায় জানিয়ে বলল, "হ্যাঁ, তা তো অবশ্যই।" মেয়ে জামাইকে সায় জানাতে দেখে জেরিন বেগম আর কথা বাড়লেন না। নিজের কাজে মনোযোগী হলেন। অপরদিকে অরি মাথা নিচু দিয়ে খিটখিটিয়ে হেসে উঠল। তার দাদিমা উনার নাতি-নাতনিদের খুব ভালোবাসে। তাদেরকে কেউ কিছু বললেই উনি ছ্যাদ করে ওঠেন। এজন্যই ওরা আরো লাই পায়। বিশেষত তার মা তো একদম একটু দমেই থাকে দাদিমার সামনে। আর এসব কারণেই দাদিমা বলতে অরি অন্তর্প্রাণ। অরি এসব ভাবতে খাওয়া শেষ করল। এখন রাত ১১টা। অহন তাড়াহুড়ো করছে বেরিয়ে পড়ার জন্য। এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। তার উপর আরো দেরি হলে সমস্যা। তবে অহনা যতটাই তাড়া দিচ্ছে, অরি যেন ততটাই ধীর গতিতে এগুচ্ছে। আপাতত তাদের দুজনেরই অবস্থান অরির রুমে। অহন অরির এমন অলসতা দেখে দাঁতে দাঁত চেপে থমকানো স্বরে বলল, "কি ব্যাপার? সেই কখন থেকে দেখছি তুমি রেডি হচ্ছ, এখনো শেষ হয়নি?" অরি অহনের কথায় পাত্তা দিল না, বরং প্রসঙ্গ বদলে আয়নার সামনে দাঁড়িয়ে নিচে অহনকে প্রশ্ন করল, "আচ্ছা স্যার, আপনার নানু নাকি গণিতের টিচার ছিল, এটা সত্য?" অহন কপাল কুঁচকালো। এই মেয়ের মতলবটা কি? এমন কচ্ছপের গতিতে কাজ করছে, আবার প্রসঙ্গ বদলে তাকেই প্রশ্ন করছে। সে ভ্রু জুগলে ভাঁজ ফেলে পরের দিকে তাকালো, বলল, "হঠাৎ এসব কথা কেন?" "আহা, বলুনই না।" "হুম।" অহনের সংক্ষিপ্ত স্বরে বিপরীতে অরি ফের শুধালো, "আপনার নানু তো আগামীকালকেই আবার উনার বাড়ি চলে যাবেন, তাই না?" অহন এবার আর অরির প্রশ্নের উত্তর দিল না, বরং সন্দিহান স্বরে শুধালো, "তোমার মতলবটা কি বলবে? এমন টালবাহানা করছো কেন? ও বাড়ি যেতে চাও না?" অরি মুখে হাত দিয়ে আশ্চর্য হওয়ার ভান করে বলল, "ওমা, যেতে চাইবো না কেন? শ্বশুরবাড়ি আমার খুব ভালো লাগে। ওখানে তো মামুনি আমাকে বকে না। কিন্তু এখানে তো একজন সারাদিনই আমাকে দৌড়ের উপর রাখে।" অহন নিজের গভীর মুখে বলল, "সমস্যা কি তাহলে?" অরি একটু আ এগিয়ে আসলো অহনের দিকে। আমতা স্বরে বলল, "বলবো?" অহনের মেজাজ খারাপ হচ্ছে। এই মেয়ে এত কাহিনী করছে কেন? সে তো সেটাই বলছে কখন থেকে। অহনা মুখটা কঠোর করে বলল, "সেটা তো কখন থেকেই বলতে বলছি তোমায়।" অরিক মাথাটা দিকে নিচের দিকে দিয়ে হাত দিয়ে নিজের ওড়না পেঁচাতে মিনমিনিয়ে বলল, "ইয়ে মানে আপনার নানু নাকি খুব স্ট্রিক্ট? উনি নাকি সারাক্ষণ সামনে বসিয়ে একের পর এক অঙ্ক জিজ্ঞেস করেন? আমি তো অঙ্কে কাঁচা, ভুল করলে তো মান-সম্মান থাকবে না।" অহন এতক্ষণ ভ্রু কুঁচকে থাকলেও এবার অরির কথা শুনে একটু ঠোঁট প্রসারিত করল। তবে তো অরির দেখার আগেই আবার মুছে ফেলল। তাহলে এইটা হলো কারণ? মেয়েটা
তবে তার নানুকে ভয় পাচ্ছে। তোমাকে এসব কে বলল? আরে সেইভাবেই প্রত্যুত্তর করল, জিহাদ ভাই বলেছে। অহন একটু হতাশার শ্বাস ফেলল। সে ধারণা করেছিল, হ্যাঁ, এটাই সত্য। তার নানু খুব স্ট্রিক্ট। তবে তাই বলে এতটা ভয় পাওয়ার মতোও কিছু না। একটা জোরে শ্বাস ফেলে অহনা বলল, তেমন কিছু না, এবার রেডি হও, আর দেরি করা যাবে না। অহন কথাটা শেষ করতেই পারল না। তার আগেই দরজায় নক করার শব্দ হলো। অরি এগিয়ে গিয়ে চাপানো দরজাটা খুলে দিল। পিছন পিছন অহনও দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে অরির বাবা আকর আকবর মৃধা দাঁড়িয়ে আছেন। অরি মিষ্টি করে হাসলো, বলল, বাবা তুমি কিছু বলবে? আকবর মৃধাও বিপরীতে হেসে মেয়ের মাথাতে হাত বুলিয়ে দিল। এরপর মাথা নেড়ে অহনের দিকে তাকালো, বলল, বাবা বলছিলাম কি, এখন তো মোটামুটি বেশ ভালোই রাত হয়ে গিয়েছে, আজকে বরং এখানেই থেকে যাও। কাল সকাল সকাল খেয়ে দিয়ে রওনা দিও ও বাড়ি। কিন্তু আঙ্কেল, অহনা কিছু বলতে চাইলো, তবে আকবর মৃধা তা শেষ করতে দিলেন না। ফের বললেন, কোনো কিন্তু না বাবা, আজকে থাকো, কাল যাবে। এমনিতেও তোমাকে জামাই আদর করার সময় দাওনি, তাই আর কোনো অজুহাত দিও না। অহন আর কিছু বলতে পারল না। অগত্যা মাথা নেড়ে আকবর মৃধার কথা মেনে নিল। তার এখন এই মেয়ের উপর বিরক্তি লাগছে। মেয়েটার অলসতার জন্য এখন আবার এখানে থাকতে হবে। এদিকে অরি একটু খুশিই হলো তার বাবার এমন প্রস্তাবে। কারণ যত দেরিতে ও বাড়ি যাবে ততই ভালো। অহন স্যারের নানুকে কম ফেস করতে হবে। কিন্তু পরক্ষণেই আবার অহন স্যারের কথার ক থাকার কথা ভেবে চিন্তায় পড়ে গেল। অহন স্যার থাকবে মানে তো তার রুমে থাকবে, এটা মনে পড়তেই অরি বেচারি পারে না এবার নিজের কপালে নিজে থাপড়ায়। তাকে কি এখন অহন স্যারের সাথে একই রুমে একই বিছানায় থাকতে হবে? না, না, সে পারবে না। অরি পিছনে ফিরে অহনের দিকে তাকালো। এরপর মেঝেতে নখ খুঁজতে খুঁড়তে অহনের উদ্দেশ্যে আওড়ালো, স্যার, আমি আপনার সাথে এক রুমে একই বিছানায় কিছুতেই থাকতে পারবো না। অহন অরের কথায় ভ্রু কুঁচকালো। এটা তার মাথাতেই আসেনি। ঠিকই তো, এখন এই বিরক্তিকর মেয়েটার সাথে সারাটা রাত পার করতে হবে। ওহ গড! অহনা দুদিকে মাথা দুলালো। এরপর নির্বিকার স্বরে বলল, আচ্ছা তাহলে বেরিয়ে যাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।